স্যার আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমিও ভালো আছি। কি নাম তোমার? নাম সহ জয়েন হয়েছে? হ্যাঁ, নাম রোল নাম্বার সহ। কারণ তোমাদের এগুলো অনলাইনে এটা অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। পরবর্তী থেকে নাম রোল নাম্বার সহ জয়েন করবে। হ্যাঁ, তুমি কি মোবাইলে জয়েন করো? মোবাইলে জি স্যার। আর নাম রোল নাম্বার লিখে রাখবে, কারণ হচ্ছে তোমাদের ওই যেহেতু এখন আবার ইনকোর্স পেয়ে আসছে, ইনকোর্স নাম্বার তোমাদের আবার বহাল করা হয়েছে। এখানে ইনকোর্স নাম্বারে 20-এর মধ্যে 5 নাম্বার অ্যাটেন্ডেন্স। ওকে স্যার, রোল নাম্বার লিখে রাখবো। ওদের পরবর্তীতে রোল নাম্বার কল করা হবে, কারণ সপ্তাহে 2টা ক্লাস। নাম্বার কি? হ্যাঁ, বল। রোল নাম্বার কি ওই ইয়াতে লেখা আছে, অ্যাপ্লিকেশনে যে লিখে দিছেন ওইটা? হ্যাঁ হ্যাঁ, তোমরা ভর্তির সময় যে রোল নাম্বারটা পেয়েছো ওইটা, ওটা আমি খাতা নিয়ে তোমাদের অ্যাটেন্ডেন্স দিব পরবর্তীতে। এটা নিতাম না, কিন্তু এই যে এখন তো আবার তোমাদের কলেজে 20 নাম্বার চলে আসবে হাতে। এটা তোমরা কলেজে পরীক্ষা দিবা, ওর ভিতর অ্যাটেন্ডেন্স আছে তোমাদের 5 নাম্বারে। আচ্ছা, একটা গ্রুপ খোলা হয়েছে, গ্রুপে জয়েন করেছো? জি স্যার। আচ্ছা, ওই গ্রুপে এই লেকচার আমি দিয়ে দেবো। আর ধরো ওই লেকচার শিট ওখানে আপলোড করে দেবো, তুমি ওখান থেকে পরবর্তীতে ডাউনলোড করে নেবে। তাহলে আমরা শুরু করে দিই, কি বলো? যে কজন আসছো, সময় কম। আজকে তো ফিনান্স, প্রিন্সিপালস অফ ফিনান্স পড়াবো। প্রিন্সিপাল অফ ফিনান্সে তোমাদের প্রথম চ্যাপ্টার ইন্ট্রোডাকশন, ওটা হলো থিওরিটিক্যাল, তোমরা একটু পড়ে নিবা। আর সেকেন্ড চ্যাপ্টারটা শর্ট টার্ম ফাইন্যান্সিং, ব্যবসায় ঋণের ব্যয়, মানে ব্যবসা যেটা করে সেখানে যে ঋণটা নেয় সেটার ব্যয় আছে কিনা এটা আমরা বের করবো। এখানে বলা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, শর্ট টার্ম ফাইন্যান্সিং এর মধ্যে তোমাদের এখানে আসছে। এই ফাইন্যান্সিং মানে অর্থায়ন করা। ঋণ নিয়ে ব্যবসায়ীরা কি করে? পণ্য বাকিতে কেনে, বাকিতে কিনে একটা নির্দিষ্ট সময়ের পর টাকা পরিশোধ করে দেয়। তো সেখানে তাদের যে পণ্যটা বাকিতে নিয়ে বিক্রি করে, সেখানে তাদের কোনো ব্যয় আছে কিনা সেটা আমরা দেখব। এটা হচ্ছে একরকম পণ্য ঋণও বলা হয়। ধরো 10 দিন 30 দিনের জন্য পণ্য কেনা হলো 10 লক্ষ টাকা। 30 দিনের মধ্যে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। যখন 30 দিনের মধ্যে তুমি 30 দিনের দিন টাকাটা পরিশোধ করে দিবা, তখন কিন্তু তোমার আর কোনো ব্যয় নেই। ব্যয় কখন হবে? যখন তোমাকে নগদ বাটার অফার করবে। কেমন হবে এটা? যদি বলে যে ঠিক আছে, আপনি 30 দিনের দিনে টাকা দেওয়া দরকার নাই, আপনি যদি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দেন, তাহলে 2% কম নেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে বাটা। যদি কেউ এই সুযোগ গ্রহণ করে তাহলে তার কোনো ব্যয় হবে না। কিন্তু সে যদি সুযোগ গ্রহণ না করে, তাহলে 30 দিনের মধ্যে 10 লক্ষ টাকায় তাকে পরিশোধ করতে হবে। আর যদি সুযোগটা গ্রহণ করে, 10 লক্ষ টাকা 2%, 20,000 টাকা সে আহ কম দিতে পারবে। তাহলে এই 20,000 টাকা, যেখানে 9,80,000 টাকা পরিশোধ করতে হতো 10 দিনের মধ্যে, কিন্তু সেই সুযোগটা গ্রহণ না করার কারণে 30 দিনের পর সে 10 লক্ষ টাকায় পরিশোধ করবে। তাহলে এই যে ওই নগদ বাটার সুযোগ গ্রহণ না করলে ব্যবসা ঋণের ব্যয় হয়। সেই জন্য বলা হচ্ছে ব্যবসায় ঋণের কোনো ব্যয় নেই,
তবে পণ্যের মূল্য ক্রেতার কাছ থেকে খুব দ্রুত আদায় করার জন্য যদি নগদ বাটার সুযোগ দেয়, মানে কিছুটা ছাড় দেয়, তখনই ব্যবসায় ঋণের ব্যয় হবে। ব্যয় হবে তা না, যদি ক্রেতা ওই সুযোগটা গ্রহণ না করে তখনই ব্যবসায় স্যার ঋণ। কি পড়াচ্ছেন? হুম? কি বই পড়াচ্ছেন? আমি এখন তো বই নির্দিষ্ট না, তোমাদের একটা বই দেওয়া হয়েছে না, খান এন্ড ঘোষাল? অ্যাকাউন্টিং না ফিনান্স এটা জিজ্ঞেস করছি। এটা ফিনান্স, আজকে ফিনান্স ক্লাস তো। জি স্যার মাত্র ঢুকছি তো, এতক্ষণ ওয়েট করছিলাম। আচ্ছা আচ্ছা, ফিনান্সের আজকে ক্লাস। তোমাদের বুধ বৃহস্পতি ফিনান্স ক্লাস হবে। ফিনান্স ক্লাসটা তো আমাদের ক্লাসে হচ্ছে না, কারণ শনিবার আর মঙ্গলবার ফিনান্সের ক্লাস নাই। সেই জন্য তোমাদের অনলাইনে ফিনান্সের ক্লাসটা বেশি হবে, অফলাইনও হবে, অফলাইনও নেওয়া হবে। তোমাদের লেকচার শিটটা খাতা কলম পাশে রাখো, আমি তোমাদের ইয়ে করে দিচ্ছি, শেয়ার করে দিই। তেমনি ভালো আছো তোমরা? তো তোমরা গ্রুপটা দেখেছো? গ্রুপের যে অ্যাড্রেসটা আমি মেসেজ করে দিয়েছি, জি স্যার দেখেছি। হ্যাঁ ও গ্রুপে জয়েন করবা, রিকোয়েস্ট পাঠাবা, তাহলে অনেক দেখো সুবিধা হবে। ওখানে তোমাদের এই ক্লাসের ভিডিওটাও যাবে, আবার ফেসবুকে থাকবে, তারপর ইউটিউবে থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সুবিধাটা পাবা তোমরা, ক্লাস করার আগে লেকচার শিটটা তোমরা ওখানে পেয়ে যাবে। কারণ আমি কি করাচ্ছি কি পড়াচ্ছি ওটা যদি তোমাদের উদ্দীপকটা হাতে না থাকে তাহলে সমস্যা হয় না? মানে একটা বই থাকলে দেখে দেখে অঙ্ক করলে বইয়ের দাগটা, এখন ওই শিটটা লেকচার শিটটা দিয়ে দিলে তোমরা ক্লাসটা করতে সুবিধা হবে। আর খাতা কলম রাখবা, তোমাদের আজকে আমি অঙ্ক করাই কিছু অঙ্ক দিয়ে দেবো, এটা প্র্যাকটিস করার জন্য। তাহলে শেয়ার করে দিই। আর সবাই শনিবারে কলেজে যাবা, তোমাদের শনিবারে ক্লাস হবে 12টা থেকে। কি শেয়ার করলাম, দাঁড়াও। দেখতে পাচ্ছ এখন? বিবিএ অনার্স জি স্যার। ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং, তোমাদের হলো সেশন 2020-21 প্রিন্সিপলস অফ ফিনান্স। তোমাদের একটা খুশির খবর আছে, সেটা জানো তোমরা? না স্যার কি? ইন কোর্স নাম্বার তোমাদের ফিরে আসছে, এটা বন্ধ করে দিছিল, এটা তোমাদের আগের মতো বহাল থাকবে। তাহলে সুবিধা হলো 20 নাম্বার থাকছে আমাদের হাতে, তোমরা পরীক্ষা দিয়ে নাম্বারটা নিবা, 5 নম্বর ক্লাস করে নিবা, আর 15 নম্বর পরীক্ষা দিবা। আমরা দুইটা পরীক্ষা নিব, আর দুইটা পরীক্ষা, প্রথমটা 40, তারপর একটা টেস্ট নিব আমরা 80 নাম্বারের, নিয়ে তারপর আমরা এভারেজ করে নাম্বার দেবো তোমাদের। এর মাঝে তোমাদের প্রিপারেশন হয়ে যাবে। আর পরীক্ষা তোমরা মে মাসের জন্য প্রস্তুতি নিবা, কারণ অন্য পরীক্ষাগুলো কিন্তু হয়ে যাচ্ছে। সেকেন্ড ইয়ারের পরীক্ষা তোমাদের আগের ব্যাচ যারা, সেকেন্ড ইয়ারের পরীক্ষা জানুয়ারি মাসে শুরু হয়ে যাবে। 2000 তাদের রুটিন দিয়ে ফেলছে, থার্ড ইয়ারের রুটিন দিয়ে ফেলছে, ফোর্থ ইয়ার তো এই মাসেই। তারপরে কিন্তু মে মাসে তোমাদের পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, ক্লিয়ার করে ফেলছে। জানুয়ারিতে হয়ে যাচ্ছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার তো ডিসেম্বরে। তারপর থাকছে তোমরা ভালো করে পড়াশোনা করবা। তাহলে প্রিন্সিপালস অফ ফিনান্স আমরা কি পড়াবো আজকে? সামনে দেখো তোমাদের চলে আসছে।
শর্ট টার্ম ফাইন্যান্সিং বলা হচ্ছে। এটা কাকে বলে? মিউট করে রাখো তো তোমার এটা, তারপর কথা বলার সময় আমার সঙ্গে কথা বলো। কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। ব্যবসায় ঋণের কোনো ব্যয় নেই, কারণ ধারে মানে বাকিতে যত টাকার পণ্য ক্রয় করা হয় তো ঠিক তত টাকাই পরিশোধ করতে হয় টাকা পরিশোধের তারিখে। মানে তুমি 20 দিনের জন্য 1 লক্ষ টাকার পণ্য বাকিতে কিনে নিয়ে আসলে, ওটা বিক্রি করতে রাখলে, বিক্রি করার পরে 20 দিনের দিনে যাই তুমি ওই 1 লক্ষ টাকা বিক্রেতাকে, যার কাছ থেকে কিনে নিয়ে এসেছে, তাকে ফেরত দিয়ে দেবে। তোমার কোনো ব্যয় হবে না। তবে বিক্রেতা বাকি টাকা দ্রুত আদায় করার জন্য নগদ বাটার সুযোগ দিলে, ক্রেতা ওই সুযোগ গ্রহণ না করলে যে অতিরিক্ত অর্থ বিক্রেতাকে পরিশোধ করতে হয় তাকে ব্যবসায়ী ঋণের ব্যয় বলে। যেমন তুমি 30 দিনের জন্য পণ্য কিনলে 30 দিন পর যে টাকা দিবা, কিন্তু তোমাকে বললো 10 দিন এর মধ্যে টাকা দিলে আমি 2% কম নিব আপনার কাছ থেকে, বলে দিল ক্রেতাকে। বিক্রেতা, যেটা পাইকারি বিক্রেতা, পণ্য একজনের কাছ থেকে কিনে নিয়ে তারপরে তো বিক্রি করতে হয়। খুচরা বিক্রেতা পণ্য কিনে নিয়ে এসে তারপরে বিক্রি করে। এখন সে যদি বলে, পাইকারি বিক্রেতাকে বলে, মানে ব্যবসায়ীকে, যে আপনি 10 দিনের মধ্যে টাকা দিলে আমি 2% কম নেবো, 100 টাকায় 2 টাকা কম নেবো, মানে 98 টাকা। যখন তুমি 1 লক্ষ টাকার পণ্য কিনবা, 1 লক্ষ টাকার পণ্য কিনলে যদি তুমি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দাও, কত টাকা কম দিতে পারবা? 1 লক্ষ 2%, 2000 টাকা তুমি কম দিতে পারবে। তাহলে এখানে 2000 টাকা তো একটা ব্যবসায়ী তো কম না, একটা লাভ হয়ে গেল তার। আবার সে আবার বিক্রি করবে, সেখানেও লাভ পাবে। কিন্তু সে যদি সুযোগটা না নেয়, সে যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে, 1 লক্ষ টাকার মধ্যে কত টাকা দেবে সে? 98,000 দিবে না? হ্যাঁ, কথা বলা, কত টাকা দিবে? 98,000, 98,000 দিবে। আর যদি সুযোগ গ্রহণ না করে, মানে 10 দিনের মধ্যে টাকা না দিয়ে পরে দেয়, তাহলে কত টাকা দেবে? 1,02,000। 1 লাখ টাকা দিবে, কারণ মাল তো কিনেছে 1 লাখ টাকা। স্যার ইন্টারেস্ট দিবে না? না, এখানে তো ইন্টারেস্ট থাকে না। ব্যবসা ঋণের তো ব্যয় নেই। ব্যবসা ঋণে তুমি পণ্য কিনে নিয়ে আসলে বাকিতে 30 দিনের পর তুমি টাকা দিবা, 1 লক্ষ টাকা। আচ্ছা। এখন তোমাকে ওই যার কাছ থেকে মাল কিনলো, সে আবার বললো, ঠিক আছে আপনি যদি এক কাজ করেন, পণ্য পণ্য বিক্রি করেন, বিক্রি করে আমাকে 10 দিনের মধ্যে টাকা দিয়ে যান, তাহলে আমি 2% করে কম দিব, মানে 2000 টাকা কম দিব। তখন তুমি কত টাকা দিবা তাকে? 10 দিনের, যদি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দাও, 98,000। 98,000 টাকা। যদি 10 দিনের মধ্যে না দাও, 1 লক্ষ টাকা। তাহলে 10 দিনের মধ্যে দিলে 2000 টাকা তুমি কম দিচ্ছ। আর যদি 10 দিন পরে দাও, তাহলে তুমি দিচ্ছ কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষই দিতে হবে। 1 লক্ষ, তাহলে তোমার ব্যয়টা বেড়ে গেল না? জি স্যার। এই 2000 টাকা হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয়। এটাই বলা হচ্ছে এখানে। তবে আমি আবার বলছি, তবে বিক্রেতা বাকি টাকা দ্রুত আদায় করার জন্য নগদ বাটার সুযোগ দিলে, ক্রেতা ওই সুযোগ গ্রহণ না করলে যে অতিরিক্ত অর্থ বিক্রেতাকে পরিশোধ করতে হয় তাকে ব্যবসায়িক ঋণের ব্যয়। এই ব্যয়টা আমরা বের করব। তোমাদের ক্লাসে একটা ক্লাস করেছিলাম মনে হয় না? এটা একটা না দুইটা জি হয়েছিল? স্যার। যারা ক্লাসে ছিল তারা একটা না দুইটা ক্লাস, একটা মনে হয় না? জি স্যার। হ্যাঁ, তখন এই ব্যয়টা আমরা বের করবো কিভাবে? ব্যবসায়িক ঋণের ব্যয় নির্ণয় ফর্মুলা বাই ইউজিং সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। সরল সুদে যদি ব্যয়টা ধরা হয় কত পার্সেন্টেজ হবে, তখন এই ফর্মুলাটা দেখো, এপিআর বলা হচ্ছে। তোমাদের এখানে দুইটা ফর্মুলা ব্যবহার করতে হবে, একটা হলো সিম্পল ইন্টারেস্ট, একটা কম্পাউন্ড ইন্টারেস্ট। খুব ভালো করে খেয়াল করো, এপিআর
সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 বাই সিপি মাইনাস ডিপি। এটা এই রেজাল্টটা বের করলে কি হবে, পার্সেন্টেজ দিতে হবে। সিডি মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, সিডির অর্থ হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট। আর হলো সিপি মানে ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ তুমি যে কয়দিনের জন্য পণ্যটা কিনবা সময়, যেমন 30 দিন বা 20 দিন, এটা বোঝা যাবে নেট কথাটা লেখা থাকবে, নেট নেট 30 ডেজ বা নেট 40 ডেজ লেখা থাকবে, এটা ক্রেডিট পিরিয়ড বলা হয়। আর হচ্ছে ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, ওই যে তোমাকে বাটার যে সুযোগটা দিবে 2/10, মানে 10 দিনের মধ্যে দিলে 2% বাটা, কম টাকা নেবে। চলো পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় আমি ক্লিয়ার বর্ণনা দিয়ে দিয়েছি এখানে। আর একটা ফর্মুলা হচ্ছে আমাদের সিডিআর মানে ক্যাশ ডিসকাউন্ট রেট, সিপি ক্রেডিট পিরিয়ড, আর হলো ডিপি মানে ডিসকাউন্ট পিরিয়ড, এপিআর এ তে অ্যানুয়াল, পি তে পার্সেন্টেজ, আর তে রেট। এটা মিউট করে রাখো তো, তোমার ইয়েটা আর থেকে সাউন্ড আসছে, তোমার ইয়েটা মিউট করে রাখো, মাইকটা করে একটা ক্লিক করো, দেখো যে ক্রস চিহ্ন চলে আসবে। আর যখন কথা বলবো তখন আমার সাথে ওই যে আনমিউট করে বলবো। আর আরেকটা ফর্মুলা দেখো, বাই ইউজিং কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা সূত্রটা দেখো, এটা ইআইআর বলা হয়, ইএআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইন্টারেস্ট রেট। হ্যাঁ হ্যাঁ, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। আর এটা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বলা হয়, ইএআর, যে কোনো একটা বলবে। কম্পাউন্ড ইন্টারেস্ট থাকলেই তখন এই ইআইআর বা ইএআর বলা থাকবে, তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবে। থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার n মাইনাস 1, আবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু 100। এই আর এর মান বের করে দিতে হবে, আর হচ্ছে n এর মান বের করতে হবে। এই সূত্রটা লাগবে যে আর সমান সিডিআর 100 মাইনাস সিডিআর, আগের অঙ্কের প্রথম অংশটুকু, সিম্পল ইন্টারেস্টের প্রথম অংশটুকু, আর n সমান হচ্ছে 360 সিপি মাইনাস ডিপি, সিপি মাইনাস ডিপি। সিপি এখানে বর্ণনা দেওয়া হচ্ছে, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড। এখানে তোমাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারো, আমি এখন অঙ্কে চলে যাব এই দুটা ফর্মুলা সম্পর্কে। তাহলে এই সূত্র দুটা মনে রাখতে হবে, এই সূত্র আর একটা করে অঙ্ক করবা, তাহলেই তুমি এটা শিখে যাবে। পরের পৃষ্ঠায় যাব। জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো, একটা অঙ্ক দেখো, প্রবলেম 1, এক্সাম্পল 1, এটা উপরে চলে আসছে, বড় হয়ে গেছে না তো। এক্সাম্পল 1, এ কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট পলিসি ফর টাকা 2 লাখ অন টার্ম অফ, একটা কোম্পানি সে বাকিতে 2 লক্ষ টাকা পর্যন্ত পণ্য বিক্রি করবে, অর্থাৎ 2 লক্ষ টাকা পণ্য বাকিতে বিক্রি করবে, আর বাকি সব নগদে বিক্রি। এই 2 লক্ষ টাকা দিয়ে পণ্যটা বাকিতে বিক্রি করবে, তার জন্য শর্ত, এ নম্বর শর্ত, 2/15 নেট 45, এই 2 মানে 2%, এটা ডিসকাউন্ট রেট, আর 50 মানে ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, নিচে সময়টা থাকে, ডিপি হলো 15, আর নেট 45, এই 45টা হলো ক্রেডিট পিরিয়ড, অর্থাৎ সে যদি 15 দিনের মধ্যে টাকা দেয় তাহলে 2% কম টাকা দিবে, ডিসকাউন্ট পেয়ে যাবে। কিন্তু 15 দিনের মধ্যে টাকা না দিলে
45 দিনের মধ্যে টাকা তাকে পরিশোধ করতেই হবে, তখন কিন্তু সম্পূর্ণ টাকাই দিবে, 2 লক্ষ টাকাই দিবে। আর বি নম্বর হচ্ছে 5/20, অর্থাৎ 20 দিন, এটা আবার বাটার হার একটু বেশি, 20 দিনের মধ্যে টাকা দিলে 5% ডিসকাউন্ট পাবে। আর নেট 60 দিনের মধ্যে টাকা দিতেই হবে, মানে 2 মাস সময় পাচ্ছে। তোমার প্রশ্ন হচ্ছে ফাইন্ড আউট দি কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে এপিআর বের করতে হবে। ইন ইচ কেস ইউজিং সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, দুইটা সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। উপরের যে দুইটা ফর্মুলা লিখে দিলাম, ওই দুইটা ফর্মুলা আমরা এখন প্রয়োগ করব। দেখো আমি অঙ্ক শুরু করলাম। আনসার 1, by using simple interest, APR annual percentage rate সমান CDR 100 minus CDR into 360 CP minus DP into 100। তো CDR কত বসাবো এখানে? এই নম্বরটা, আমরা এই নম্বরটা আগে করব। অপশন এ এর হচ্ছে CDR কত, ক্যাশ ডিসকাউন্ট রেট কত? এই 2 টাকায় তো ক্যাশ কত টাকা? 2 টাকা না? এই যে উপরে জায়গা 2/15, এখানে এই যে 2 যেটা, এইটা হচ্ছে সিডিআর, 2টা হচ্ছে সিডিআর। তার এখানে মান আমরা বসাবো, সিডিআর এর জায়গায় বসাবো পরে 2, আবার এখানেও সিডিআর আছে -2, আর 360 থাকবে। এখন লাগবে সিপি। ক্রেডিট পিরিয়ড কোনটা? এই যে নেটের সঙ্গে যে সংখ্যা থাকবে, এই 45 হলো ক্রেডিট পিরিয়ড। এই সিপির জায়গায় বসাবো 45। আর ডিপি তো আমরা জানি, ডিপি হচ্ছে এই যে ডিসকাউন্টের সঙ্গে যেটা ডিসকাউন্ট পিরিয়ড 15। এটা ক্লিয়ার বুঝেছো? জি স্যার। তারপর যোগ বিয়োগ করবো, হয়ে যাবে। পরের জায়গা অঙ্কটা করে রাখছি। পরের পেজে যাই, সমাধানটা দেখো। দেখো 2 মান বসালাম আমি, 100 minus 2 into 360 উপরে আছে, এটা একটু তুলে দিই। 360 উপরে আছে, এটা নিচে নামাই নিলাম। স্লাইডটা অনেক বড় হয়ে গেছে, পরবর্তী নিচে নামাতে হবে। তাহলে 2 হচ্ছে 360 মান বসাই দিলাম। 100 থেকে 2 মাইনাস 98 হলো। তারপর 45 minus 15 30। তারপরে আমি 360 আর 2 গুণ করে নিলাম, 720 হলো। এটা গুণ করে দিলাম, এটা পেলাম 720। আবার নিচেরটাও গুণ করলাম। তোমরা পাশাপাশি কেটেও নিতে পারো, যেটা খুশি তোমাদের। এটা হলো। তারপরে 720 কে 100 দিয়ে গুণ করে, অর্থাৎ এটাকে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলাম, 24.49%। দেখছো কত সহজ, শুধু ফর্মুলাটা লাগবে তোমার। পারবে না? জি স্যার। কেউ যদি না বুঝতে পারো বলো আমাকে, কারণ একটা ফর্মুলা ফিনান্সের একটা অঙ্ক, একটা ফর্মুলা একটা অঙ্ক, এই হলো স্লোগান। তাহলে এখন আমরা চলে যাই ইউজিং কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ফর্মুলা আমরা যাই পরের পেজে। নেক্সট পেজ, এটা আবার নিচে নামাই নিতে ঝামেলা করছে। হ্যাঁ, বাই ইউজিং কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্রটা কি দেখো? সূত্রটা EIR লিখতে হবে, 1 + R পাওয়ার n - 100।
এখানে এই আর এর মানটা বের করতে হবে, নিচে দেখো আর এর মানটা বের করেছি। বের করে হলো অনেক পয়েন্ট আসে 0.0204 বের করে আমি এখানে বসাই দিলাম। আর 12 এর মানটা আমি বের করছি, বের করে এখানে বসালাম পরের পেজটা। তারপরে এখানে ক্যালকুলেশন করে আসলে আমার 27.42%। দশমিকের পরে 2 ঘর মধ্যে রাখলাম। তাহলে এই যে আর এর মানটা যেটা বের করা হচ্ছে সেটা হলো ওই যে সিম্পল ইন্টারেস্টের প্রথম অংশটুকু, আর এন এর মানটা বের করা হবে সিম্পল ইন্টারেস্টের দ্বিতীয় অংশটুকু। চলো এন এর মানটা দেখি, এন এর মানটা কেমন করে হলো দেখি। এই দেখো এন এর মান, এন সমান 360 সিপি মাইনাস ডিপি দ্বিতীয় অংশ। তারপর কাটাকাটি করলে 12, এই 12 আমরা ওখানে বসাই দিলাম মানে। তারপরে সাইন্টিফিক ক্যালকুলেটরের কাজ। ঠিক, তোমরা এই পরপর যেভাবে আমি করে দিয়েছি এইভাবে করবা। প্রথমে দেখো 1.0204 এটা আমি যোগ করলাম, তারপরে এই 12 পাওয়ারটা মুক্ত করলাম, তারপর -1 চলে আসবে 100, তারপরে 1.2742 থেকে -1 বাদ দিলে 0.2742 into 100 চলে আসবে। তোমরা কি বুঝতে পেরেছো? কি বলো? জি স্যার। তাহলে তোমরা এই অঙ্কটা করবে, একটা স্ক্রিনশট মেরে নাও। এই যে বি নম্বরটা তোমাদের জন্য। বি নম্বর হচ্ছে 5/20 নেট 60। এই ফর্মুলা বসায় ইউজিং সিম্পল ইন্টারেস্ট এন্ড হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, দুটো ফর্মুলায় অঙ্কটা করবা। আর আমি এটা তোমাদের গ্রুপে দিয়ে দেবো, সেটা এটা পিডিএফ করে দিতে হবে, না হলে ঠিক আছে। তারপরে আরো কাজ তোমাদের দিব এখন। প্রবলেম 2 উপরে কি লেখা আছে দেখেছো? এইচডব্লিউ, এইচডব্লিউর অর্থ কি? হোমওয়ার্ক। হোমওয়ার্ক। এটা স্ক্রিনশট মারো আগে। এই কাজগুলো আমি দেখতে চাই, শনিবারে আমাকে দেখাবা ক্লাসে, ঠিক আছে? আমাদের কিন্তু বেশি সময় হাতে নেই। তোমরাও কষ্ট করছো, আমিও কষ্ট করছি তোমাদের ভালো রেজাল্ট করানোর জন্য। এই যে অনলাইনে আমরা বসেছি একটাই উদ্দেশ্য, কারণ অফলাইনে তোমাদের কোর্স শেষ করা যাবে না। যেহেতু অফলাইনে 2টা ক্লাস খোলা আছে, অনলাইনের ক্লাসগুলো কোনো সমস্যা হলে আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, তোমরা ওগুলো সলিউশন করবে, ওখানে আমি আলাপ করব ওইগুলো নিয়ে। আবার অঙ্কটা করছি, এ কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট পলিসি ফর টাকা 10 লাখ অন টার্ম অফ 2/15 net 60, 2/20 net 90, 3/15 net 120, 3/10 net 30 EOM। এটা নতুন আসলো। এই ইওএম এর কোনো ভ্যালু থাকবে না, এর অর্থটা আমি বলে দিই। ইওএম তোমাদের ফর্মুলার কোনো প্রভাব ফেলবে না। এর অর্থ হচ্ছে যে তারিখে তুমি যে মাসে পণ্য কিনবা, ধরো জানুয়ারি মাসে, এখন কি মাস যাচ্ছে? ডিসেম্বর। ডিসেম্বর মাসে যদি পণ্য যে তারিখে কেনো না কেন তুমি, নেট 30 ইওএম বলা আছে। তাহলে ডিসেম্বর মাসের পরের মাস কি? জানুয়ারি। জানুয়ারি মাসের 30 তারিখে তুমি টাকা পরিশোধ করবা। এন্ড অফ দ্য মান্থ বলা হচ্ছে। এন্ড অফ দ্য মান্থ মানে যে মাসে পণ্য কেনা হবে তার পরের মাসে পরিশোধ হবে, কিন্তু ওই মাসে তোমার 30 দিনই হবে, তখন নেট 30। সেজন্য আমি বলছি ইওএম মানে এন্ড অফ দ্য মান্থ লেখা থাকলে অঙ্কের সূত্রের কোনো পরিবর্তন হবে না। তুমি এটা সিপি 30 থাকবে, 30 ডেজই থাকবে।
আচ্ছা, আমাদের আর 10 মিনিট টাইম আছে, হয়ে যাবে। তোমাকে কি বলছে দেখি, আমরা একটু আগে আগে শেষ করতে পারবো আজকে। তোমরা ক্লাসে সবাই নির্ভয়ে আসবে, কোনো সমস্যা নাই, ক্লাস করবা। এখানটা বলা হচ্ছে ফাইন্ড আউট দি কস্ট অফ ট্রেড ক্রেডিট and effective interest rate, which terms of sales is the base to the buyer। বাংলা হচ্ছে তুমি হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট মানে এপিআর বের করবা, আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর। এপিআর তুমি সিম্পল ইন্টারেস্ট করবা, আর ইআইআর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে অনেক কাজ তোমাদের। তাহলে প্রথম অপশনটা করব একইভাবে। এখানে ইয়ে ছিল, এ বি ছিল, এখানে ধরো এটা এ বি সি ডি ই পর্যন্ত অপশনটা। তাহলে তুমি এটাকে নম্বর মনে করবে, এটা বি, এটা সি, এটা ডি ই পর্যন্ত আছে, দিয়ে দিও এখানে অপশন এ অপশন বি দিয়ে দিই। এ বি, দ্বারা এখানে আসতে যাচ্ছে দেখি, এটা হলো সি, অপশন গুলো দেওয়া ছিল, মুছে গেছে হয়তো। সি, তারপর হচ্ছে ডি, তারপর কি এ বি, না এটা এটা হবে না, রং টার্ম, এটা হবে এ, এটা হবে বি, ই পর্যন্ত অপশন। ই পর্যন্ত অপশন চলে আসছে এখন। হ্যাঁ, তাহলে এ বি সি ডি প্রত্যেকটার কি করবা বলো তো, কি করবা প্রত্যেকটা, কয়টা ফর্মুলাই করবা? দুইটা। দুইটা। সব রেজাল্ট বের করবা, ফাইন্ড আউট তোমার এপিআর বের করবা এ নম্বরে, আবার এ নম্বরে ইআইআর বের করবা, বি তো ঠিক একই রকম, সি ডি ই করে ফেলবা। করে তারপর হুইচ, তোমাকে একটা সিদ্ধান্ত দিতে বলছে, হুইচ টার্মস অফ সেলস ইজ দ্য বেস্ট টু দ্য বায়ার, অর্থাৎ কোন শর্তটা ক্রেতার জন্য উত্তম হবে। তাহলে তোমাকে কি করতে হবে, এই সব বের করে নিচের আমি একটা চার্ট করে দিয়েছি, দেখো এইভাবে একটা সামারি করতে হবে। উত্তরটা বের করতে হলে এপিআর এবং যে নাম্বার দিলে এ বি সি ডি ই, আর উপরে লিখবা সামারি অফ দি কস্ট অফ পার্টিকুলার টার্মস, এপিআর ইআর, এর এপিআর এখানে বসাবা, ইআর বসাবা, এইভাবে সবগুলো বসানোর পরে দেখবা এপিআর আর ইআর কোন অপশনে সবচেয়ে কম।
ধরো এখানে লাস্ট অপশন আমি তো লিখে রাখলাম, লাস্ট অল্টারনেটিভ ইজ দ্য লোয়েস্ট কস্ট। ই নম্বর হয়তো এপিআর ওই উপরের গুলো হচ্ছে কম, আবার ই আরও কম। তখন তুমি লিখবে লাস্ট অল্টারনেটিভ, মানে বলবে ই অল্টারনেটিভ ইজ দ্য লোয়েস্ট, এটা সিও হতে পারে, তখন সি লিখবা, মানে দুইটাই কম হবে সবার চেয়ে। লিখে তারপর তুমি লিখবা সো অল্টারনেটিভ ই, অথবা যদি তোমাদের ইয়েতে সি আসে, সি ইজ দ্য বেস্ট ফর দি বায়ার বা ফর বায়ার। পারবে না কাজটা করতে? জি স্যার। তোমাদের তো আমি একটা অঙ্ক দিলাম, একটা অঙ্ক তো চাচ্ছি তোমাদের কাছে। এইটা করলে তোমাদের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে, আর অঙ্ক করা লাগবে না এই এপিআর আর ইআর বের করার জন্য। এরপরে আমরা পরের ক্লাসে কালকে হয়তো ব্যাংক সংক্রান্ত তথ্যগুলো দিব। স্যার কালকে ক্লাস আছে? কালকে, হ্যাঁ কালকে তোমাদের আমি দিব, ফিনান্সের ক্লাসটা নিব তো দুইটা, বুধবার আর বৃহস্পতিবার, শুধু অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থাকবে। আর অনলাইনে ওখানে কি বার নিয়েছিলাম তোমাদের? রবিবার না, রবি সোম। জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেয়ার অফ করে দিলাম। তোমরা এখন আর কেউ আছে? নাই? কেমন বুঝতে পারলে আজকে? স্যার ভালো। হ্যাঁ, কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার আজকে একটা সহজ ছিল। কঠিন কোনোটাই হবে না, মানে স্যার অ্যাকাউন্টিংটা একটু কঠিন লাগে। অ্যাকাউন্টিং, তুমি কি সায়েন্সে ছিলে? জি স্যার। এই কঠিন সহজ হয়ে যাবে, সবই সহজ হবে। ওখানে একটু সময় দিতে হবে, আর এটা তো ফর্মুলার বিষয়, ডেবিট ক্রেডিট নাই কোনো কিছু, এগুলো করা লাগে না, হ্যাঁ সেই জন্য এটা একটু সহজই, অ্যাকাউন্টিং সহজ হয়ে যাবে, ভয়ের কিছু নাই। জি স্যার, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ মানে পরিশ্রম। তোমরা ভাবো যে আমি যে জি স্যার। কন্টেন্ট তৈরি করলাম কত সময় লাগলো আমার, তাই না? স্যার অনেক কষ্ট করছেন। হ্যাঁ মানে তাহলে তোমরা এইটা সুযোগটা গ্রহণ করো, তারপরে তোমরাও তো হয়তো আমাদের চেয়েও ভালো সরকারি কলেজে চাকরি পাও, হবেই তো, এটা মানুষের তো আশার মধ্যে হয়। আমাদের জি স্যার, দোয়া করবেন। আমাদের দুইটা বড় ভাই ছিল, বড় ভাই মানে আমাদের সিনিয়র ছিল, আমার সিনিয়র ছিল 4 বছরের ছিল। তো ওনারা ইন্টারমিডিয়েট পাস করছিল সায়েন্স থেকে, পাস করে রেজাল্ট মোটামুটি হয়েছিল, তারা ওই কমার্সে ভর্তি হয়, অ্যাকাউন্টিং অনার্সে ভর্তি হয়। ভর্তি ভালো রেজাল্ট করে তারা শেষ পর্যন্ত ওই ট্যাক্স কমিশনার হয়েছিল। আপনি কিন্তু রিটায়ার করে গেছে। ট্যাক্স কমিশনার তো অনেক লোভনীয় চাকরি, অনেক টাকা সেখানে। তারা কিন্তু বিসিএস দিয়ে চাকরিতে ঢুকতে পেরেছে, মেরিট থাকে, চেষ্টা ছিল, সেজন্য কমার্সের ছেলে মেয়েদের তো এখন একটু কম কষ্ট করা লাগছে, সেকেন্ড ইয়ারে যে ওরা আবার তোমাদের চেয়ে বেশি কষ্ট করবে। তোমার শুধু একটা পেপার, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, ধৈর্য ধরে করতে থাকো, ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আজকে এন্ড করি, ভালো থাকো সবাই, ইনশাল্লাহ শনিবারে দেখা হবে, না কালকেই তো আবার জুমে আমরা আসছি। হ্যাঁ ঠিক আছে, আমি লিভ দিয়ে নিলাম, এন্ড করে দিই। সবাই সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।